ওকে। তো আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025 সেখান থেকে আমরা পড়বো হচ্ছে। আর ভয়েস ক্লিয়ার পাচ্ছো? একটু বলবে। ওকে। ওকে, ঠিক আছে। তো মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025 চ্যাপ্টার 4 লাস্ট পার্ট আমরা পড়বো এখন হচ্ছে অভিযোজন পার্টটা। ওকে, বেঁচে থাকার কৌশল থেকে। তো অভিযোজন ব্যাপারটা কি? দেখো, অভিযোজন হচ্ছে, তো ফার্স্টে আসি আমরা আচরণ, তারপর আমরা অভিযোজনটা করবো, কারণ আচরণটা আমাদের জানতে হবে। দেখো, আচরণটাই কিন্তু অভিযোজনের পথকে নির্দিষ্ট করছে। কি? পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে সেটি হলো আচরণ। প্রত্যেকটা জীবের আচরণ আলাদা, ঠিক আছে? সেই আচরণগুলো কিন্তু নির্দেশ করছে, পথ প্রশস্ত করছে অভিযোজনের। ঠিক? পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে কোনো একটা, খুব ঝড় বৃষ্টি হতে পারে, প্রচন্ড গরম হতে পারে, প্রচন্ড শীত হতে পারে, কোনো একটা ইঙ্গিতের প্রভাবে অন্য কোনো জীবের ফলে, অন্য কোনো বা অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে, ধরো একটা সাপ তোমার সামনে থেকে যাচ্ছে, অন্য কোনো জীবের ক্রিয়ার ফলে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে সেটাই হচ্ছে আচরণ। প্রচন্ড গরম পড়লো, তুমি পাখাটা চালাবে, ঠিক আছে, পাখাটা চালাবে বা ঠান্ডা জল খাবে বা সেই ধরনের জিনিসগুলো করবে। আর প্রচন্ড শীতে কি তুমি পাখা চালিয়ে বসে থাকবে? বলো। তাহলে আচরণটা আলাদা আলাদা করছি আমরা। ঠিক আছে, যদি আমরা শুনি কোথাও একটা সাপের উপদ্রব আছে, সেখানে আমরা সেই রকম ভাবে অ্যালার্ট হয়ে চলাফেরা করব। ঠিক আছে, সেটা হচ্ছে আচরণ। পরিবেশের ইঙ্গিত হতে পারে কোনো গন্ধ, কোনো শব্দ, দৃষ্টি বা কোনো সংকেত, যে কোনো কিছু হতে পারে। আরো সহজ করে বললে, আচরণ হলো একটি প্রাণী যা করে। আচরণ প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন ক্রিয়ায় সাহায্য করে। এই আচরণ ওই ব্যক্তির সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। কি বলছো? আচ্ছা, আচরণটা কি তাহলে বোঝা গেল। এবার হচ্ছে অভিযোজনটা তাহলে কি? কোন একটি নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা এবং জনন সম্পন্ন করার জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সাহচর্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তন হলো অভিযোজন। কি? এই যে আমরা তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে, কেউ ধরো এখনো পড়াশোনা করছে না, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নেই, খেলে বেড়াচ্ছে, এ করে বেড়াচ্ছে, মোবাইল দেখছে, রিলস দেখছে, তার আচরণ ওটাই রয়ে গেছে। ঠিক আছে, তার ফলে তার রেজাল্ট যা হবে সেটাই হবে। কিন্তু তোমরা নিজেদেরকে আচরণটা পরিবর্তন করেছো, তোমরা অন্য কিছু করার থাকলেও, কিন্তু তোমরা করার অনেক অপশন থাকলেও কিন্তু তুমি পড়াশোনাটাকে বেছে নিয়েছো, কারণ তোমার একটা ভালো রেজাল্ট করতে হবে, কারণ তুমি চাও লাইফে প্রতিষ্ঠিত হতে। তোমার আচরণ তুমি নিজে পরিবর্তন করেছো, তার ফলে তোমার অভিযোজন হবে আস্তে আস্তে, এবং তুমি লাইফে প্রতিষ্ঠিত, ভালো একটা রেজাল্ট হবে, এবং আস্তে আস্তে তুমি কিন্তু পজিটিভ দিকে উঠতে পারবে। কি? কোনো একটা, কোনো একটা নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা, এটা অস্তিত্ব রক্ষার জন্যই করছে। তোমরা পড়াশোনা কেন করছো? অস্তিত্ব রক্ষা, ভালোভাবে থাকবে, আগামী দিনে নিজে ভালো থাকবে এবং নিজের ফ্যামিলিকে একটা ভালো লাইফ দেবে এবং নিজের নেক্সট জেনারেশন একটা ভালো লাইফস্টাইল পাবে। তার জন্য তুমি নিজের আচরণকে চেঞ্জ করেছো কোনো একটা নির্দিষ্ট পরিবেশে অস্তিত্ব রক্ষা, জনন সম্পন্ন করার জন্য পরিবেশের পরিবর্তনের সঙ্গে সাহচর্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এবং আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। এটা কিন্তু 1 নম্বরের কোশ্চেনটা, অভিযোজন কাকে বলে। তার কি দরকার আছে অভিযোজনের, হঠাৎ করে কেন অভিযোজন মানে হবে? দেখ, অভিযোজনের প্রয়োজনীয়তা, জীব যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশে নিয়ত পরিবর্তনশীল। এই যে আমরা যেই পরিবেশে আছি, কখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কখনো কড়া রোদ, কখনো আবার ঠান্ডা পড়ছে, কখনো কোনো একটা ভাইরাস চলে আসছে, ঠিক আছে, সব সময় পরিবর্তনশীল। ঠিক আছে, এই পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকার উপযোগী পরিবর্তন সাধন না করতে পারলে জীব বাঁচবে না, জীবের অবলুপ্তির সম্ভাবনা থাকে। তাই অভিযোজন করতে হবে আমাদের। এই যে এখন ধরো পড়াশোনার ক্ষেত্রেই বলছি, এটা খুবই এসেন্সিয়াল, এবং মানে বর্তমানের যে একদম আসল যে উদাহরণ, লাইভ উদাহরণ যেটাকে বলে। তো সেখানে হচ্ছে যে জীবের বেঁচে থাকার জন্য, এই যে মানুষ ঠিক করে ছাত্ররা ঠিক করে পড়াশোনা করছে না, কোনো রকম ধরো ডেকে ডেকে টুকে পাশ করে যাচ্ছে,
তো আগামী দিনে তারা যেই প্রফেশনে যাক, তারা ঠিক করে করতে পারবে না। তারা যদি ডাক্তার হয়, এই যে রিসেন্ট আমরা দেখলাম ডাক্তার, তারা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গই চেনে না। তাহলে সেরকম ডাক্তারকে যদি তুমি চিকিৎসা করতে যাও, ও তো যে কোনো মানুষকে তাহলে কি করবে বুঝতেই পারছো। কোন একটা অপারেশন গুলো তো চেনেই না, ঠিক করে কিছু পড়াশোনাই করেনি, ওরকম ভাবে পাশ করে এসছে। ঠিক আছে, রিসেন্ট ঘটনা। তাহলে তার জন্য কিন্তু সদা পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকার জন্য কিন্তু সবসময় লড়াই করে নিজেকে আপডেট করা এবং নিজের আচরণকে পরিবর্তন করা, নিজেকে অভিযোজন করা, সেই কারণেই কিন্তু অভিযোজনটা দরকার। ওকে। জীব প্রাকৃতিক থেকে খাদ্য সংগ্রহ করে ও নির্দিষ্ট খাদ্যাভ্যাস ও পরিবেশীয় শর্তাবলী যেমন আর্দ্রতা, তাপমাত্রা, আলো প্রভৃতিতে বেঁচে থাকতে অভ্যস্ত। পরিশেষে যদি খাদ্যের উৎসের কোনো পরিবর্তন ঘটে কিংবা পরিবেশীয় শর্তাবলী আর্দ্রতা, তাপ, আলো প্রভৃতি যদি কোনো পরিবর্তন ঘটে, তবে জীবকে আচরণ বা গঠনগত এমন পরিবর্তন ঘটাতে হয় যাতে সে বেঁচে থাকবে, অন্যথায় মৃত্যু ঘটবে। রিসেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে টিচার নিয়ে ঠিক করে পড়াশোনা, স্কুলে কিছু মানে সেরকম একটা ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিকঠাক একটা পরিকাঠামো নেই। ঠিক আছে, তার জন্য কি আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হচ্ছে, তাই না? আমাদেরকে আলাদা করে ভালো করে পড়াশোনা করে আমাদের যাতে একটা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি, সেই জন্য আমরা পড়াশোনা করছি, যে অনলাইনে বসে পড়াশোনা করছি, মোবাইলে অন্য কিছু করার অপশন থাকলেও পড়াশোনা করছি, তাই না? এই যে আগামী দিনে যাতে আমরা ভালো করে বাঁচতে পারি, এই কারণে আমরা নিজেদের আচরণকে পরিবর্তন করে ফেলেছি, তাই তো? যে এটা করেনি, করতে পারেনি, সে আগামী দিনে প্রচুর কষ্ট করবে। এখন তুমি সামান্য পরিশ্রম করছো, আগামী দিনে অনেক ভালো থাকবে। তো যে করেনি, পরিবর্তন না করতে পারলে তার মৃত্যু ঘটবে। আগামী দিনে যদি সে একটা ভালো আর্নিং না করতে পারে, ভালো জায়গায় পৌঁছাতে না পারে, তো সে এত খরচা চালাতে পারবে না, সে কিভাবে বাঁচবে? বুঝতে পারলে? তো এটা লাইভ উদাহরণ। নেক্সট আসছি, জীবের প্রজননের জন্য কতগুলি জৈবিক ও পরিবেশীয় শর্তাবলী প্রয়োজন। এই জৈবিক ও পরিবেশীয় শর্তাবলীর পরিবর্তন হলে জীবকে নতুন পরিবেশে অবশ্যই অভিযোজিত হতে হবে, অন্যথায় সে প্রজনন করতে পারবে না, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, এই সব কারণগুলো হচ্ছে অভিযোজনের জন্য দরকারি। আচ্ছা অনিমা, তুমি খাতা সাবমিট করেছিলে? অনিমা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওনাদের অ্যাকচুয়ালি অনেকেরই হচ্ছে পি টেস্ট চলছে। ঠিক আছে, তোমাদের পি টেস্ট হচ্ছে না স্কুলে? পি টেস্ট চলছে এখন? আচ্ছা, অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক। ঠিক আছে, অভিযোজনের সাথে অভিব্যক্তির কি সম্পর্ক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সাজেশনে আমি দিয়েছি। ঠিক আছে, অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি? পরিবেশ পরিবেশ নিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তিত পরিবেশে মানিয়ে চলার জন্য ওই পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে এক ঐকান্তিক প্রচেষ্টা চলতে থাকে। সবসময় আমরা সবাই লড়াই করছি, তারপরে কি আমরা টিকে থাকতে পারি। আমরা মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করার জন্য আমরা লড়াই করছি, আগামী দিনেও আমরা সায়েন্স নিয়ে পড়বো, সেখানে আমরা লড়াই করবো যে ভালো রেজাল্ট, একটা ভালো স্কুল পাবো, ভালো কলেজ পাবো, ভালো চাকরি পাবো। আমরা লড়াই প্রচেষ্টা কিন্তু জীবদের মধ্যে চলতেই থাকে। এটা তো মানুষের কথা বললাম, বিভিন্ন জীবদের মধ্যেই চলে। কারণ পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হতে না পারলে ওই প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। যদি অভিযোজিত হতে না পারে, তাহলে কিন্তু ওই প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। তবে কোনো এক প্রজাতির সকল সদস্যদের মধ্যে অভিযোজনের ক্ষমতা সমান থাকে না। তো ধরো কোনো একটা প্রজাতির সকল যে সদস্য, তার মধ্যে অভিযোজনের ক্ষমতা সমান থাকে না। ধরো পাখিদের বললাম, বা ধরো মানুষেরই বললাম, তোমরা পড়াশোনা করছো, অনেক ডিস্ট্রাকশন আছে, অনেক নেগেটিভিটি রয়েছে, তাও তুমি পড়াশোনা করছো, তুমি তো পড়াশোনাকে বেছে নিয়েছো। সবার মধ্যে কিন্তু এই অভিযোজনের ক্ষমতা সমান না। আমরা যদি প্রিভিয়াস রেজাল্ট দেখি, মাত্র 13%, অবাক করা বিষয়, ফার্স্ট ডিভিশন পেয়েছে মাত্র 13%। তুমি ভাবতে পারছো কোন দিকে নেমে গেছে। ফার্স্ট ডিভিশন পায়নি, যে লোকে বলে যে না পড়লেও ভালো নাম্বার দেয়, না পড়লেও মানে কিছু না, কিন্তু ওগুলো পড়ে নিয়ে ওরা পেয়েছে, যারা ভালো তাদেরটাই প্রকাশ্যে আসছে, যারা অধিকাংশই কিন্তু খারাপ রেজাল্ট হচ্ছে না বলে। ঠিক আছে, তাহলে সবার ক্ষেত্রে সমান ক্ষমতা থাকে না, সবাই ডিস্ট্রাকশনকে কাটিয়ে এসে পড়তে পারছে না। ঠিক আছে, তো এটা সকল প্রজাতির ক্ষেত্রে প্রযোজ্য। দেখা গেছে যে সকল সদস্যদের জেনেটিক গঠন এমন পরিবর্তিত পরিবেশে আসতে সাহায্য করে, তারা প্রতিযোগিতায় অন্য সদস্যের তুলনায় বেশি সফল হয়।
এর কিছু জেনেটিক্যাল গঠনও এমন, যেটা হচ্ছে অন্য প্রাণীদের থেকে সেই প্রাণীকে পরিবেশে বাঁচতে সাহায্য করে। যারা এই সাফল্য লাভ করে তারা বেঁচে থাকে ও পরিবেশে টিকে থাকে, এবং অন্যান্যরা ধীরে ধীরে বিলুপ্তি লাভ হয়। যারা এইরকম পরিবেশের সাথে মানিয়ে নিয়ে লড়াই করে থেকে যেতে পেরেছে, তারা টিকে থাকবে, নেক্সট জেনারেশন তারা ভালো থাকবে, তারপরের জেনারেশনকে প্রচেষ্টা করে তারপরে জেনারেশন ভালো থাকবে। আর যারা করতে পারবে না, লড়াই টিকে থাকতে পারবে না, তারা বিলুপ্ত হবে, কিছু করার নেই। এইভাবে পরিবেশে নতুন নতুন ভ্যারাইটির আবির্ভাব ঘটে এবং জীবের অভিব্যক্তি বা বিবর্তন ঘটে। এটা হচ্ছে অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক। যে যত বেশি লড়াই করে পরিবেশের সাথে টিকে থাকতে পারবে, তার তত বেশি অভিব্যক্তি হবে। ঠিক আছে, অভিযোজনের সাথে এটা হচ্ছে অভিব্যক্তির সম্পর্ক। এটা কিন্তু আমি কোশ্চেনে দিয়েছি। ঠিক আছে, জুয়াদের স্কুলে পি টেস্ট হচ্ছে না? জুয়া, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার রেজাল্ট, লাইফ সায়েন্সে কোনো চিন্তা নেই। ঠিক আছে, খুব ভালো করে পড়ো, দেখো হায়েস্টও পেয়ে যেতে পারো স্কুলে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমার কথা শুনতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, মক টেস্ট দিতে হবে, এগুলো করতে হবে। আচ্ছা, হুম, বলো। আচ্ছা, কেটেছে। আচ্ছা, 40-এ 4 নাম্বার কেটে নিয়েছে। সে ঠিক আছে, মাধ্যমিকে তো এরকম করবে না। তাহলে হায়েস্ট কে পেয়েছে লাইফ সায়েন্সে? তোমার 36। আচ্ছা আচ্ছা, তাহলে এবার যদি স্কুল থেকে পার্সিয়ালিটি করে, অনেক সময় স্কুল পার্সিয়ালিটি করছে, ঠিক আছে, তো মাধ্যমিকে তুমি দেখিয়ে দেবে কে সেরা। ঠিক আছে, মাধ্যমিকে দেখিয়ে দেবে, আসল তো মাধ্যমিক। চলো, আচ্ছা, এবার আসি আচরণ ও অভিযোজনের সম্পর্ক। দেখো, আচরণের সাথে কিন্তু অভিযোজনের সম্পর্ক আছে। যে নিজের আচরণকে পরিবর্তন করতে পারবে, তার কিন্তু অভিযোজন সেরকম ভাবেই হবে। ঠিক আছে, আচ্ছা। প্রত্যেক জীব তার পরিবেশে বাঁচার জন্য অভিযোজনের চেষ্টা করে। প্রত্যেকটা জীব তার পরিবেশে বাঁচার জন্য অভিযোজনের চেষ্টা করে। যে কোনো পরিবেশ আসুক, প্রতিকূলতা আসুক, প্রত্যেকটা জীব কিন্তু বাঁচার চেষ্টা করে, শুধু যে মানুষ না, প্রত্যেকটা জীব। এই অভিযোজনের জন্য বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে গঠনগত ও আচরণগত বৈশিষ্ট্য প্রধান। যেমন হচ্ছে শীত প্রধান দেশে, তো এই এই যে অভিযোজনের জন্য প্রত্যেকটা জীবের মধ্যে গঠনগত বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য কিন্তু প্রধান। দেখো, শীত প্রধান দেশে মানে শীতকালের যে দেশগুলো, বরফের দেশ বলতে পারো, সেখানে পাখিরা শীতকালে খাদ্যের প্রয়োজনেও পরিবেশীয় কারণে উষ্ণ প্রধান অঞ্চলে চলে আসে। তুমি যদি শীতকালে কখনো দেখেছো ছাদে দাঁড়িয়ে যে অনেক পাখি কোথা থেকে উড়ে উড়ে চলে আসছে? দেখেছো? বা অন্য প্রজাতির পাখি, অনিমা দেখেছো কখনো? খেয়াল করেছো? খেয়াল করবে, তাহলে সামনে শীত আসছে, ধরো সকালের দিকে একটু ছাদে যাবে বা খেয়াল করবে, দেখবে অন্য টাইপের পাখি গাছে এসে বসেছে বা উড়ে আসছে, অন্য টাইপের পাখি। এদেরকে আমি আগে দেখিনি, ওরা কিন্তু শীতের দেশ থেকে চলে আসছে আমাদের এখানে, কারণ ওদের ওখানে প্রচন্ড শীত, তাই ওরা চলে আসে। ঠিক আছে, পরিযান করে। ওকে, আচ্ছা, এই পরিযান তাদের নতুন পরিবেশে উজ্জীবিত হওয়ার ও বেঁচে থাকার সহায়ক হয়। যেহেতু আমাদের এখানে চলে আসে একটু কম শীত, ওদের ওখানে বরফ পড়ছে, সব জমে যাচ্ছে, থাকবে কোথায়, খাবে কি, তাই চলে আসে। যে সকল প্রাণীরা দ্রুততার সঙ্গে আচরণের পরিবর্তন ঘটায়, তাদের অভিযোজনের ক্ষমতা বেশি থাকে। যেমন হচ্ছে মরু অঞ্চলের প্রাণীরা দীর্ঘদিন জল পান না করেও কাটাতে পারে। উট, ও কিন্তু দীর্ঘদিন জল না পান করে কাটাতে পারে। আমরা তো 2-1 ঘন্টার মধ্যে আমার জল পান করতে হবে, এবং জরুরি। জল পান করাটা আমাদের পক্ষে জরুরি। তুমি যখন পড়তে বসবে বা পড়তে যাচ্ছ বা স্কুলে পরীক্ষায় দিয়েছো, জল নিয়ে যাবে, কারণ জল বারবার পান করলে আমাদের নিউরন গুলো, ব্রেনের নিউরন গুলো কানেক্ট হয়, মস্তিষ্ক সচেতনতা বৃদ্ধি পায় এবং কোষগুলো হাইড্রেশন বজায় থাকে। ঠিক আছে, তাই আমাদের জল পান করতে হবে। বাট মরুভূমিতে যে প্রাণীরা রয়েছে, ওরা অনেকদিন জল না পান করে থাকতে পারে, কারণ ওদের শরীরটা ওরকম, আমাদের বডিটা ওরকম নয়।
আচ্ছা, শীত প্রধান অঞ্চলের প্রাণীরা শীতকালে শীত ঘুম দেয় এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলের প্রাণীরা গ্রীষ্মকালে গ্রীষ্ম ঘুম দেয়। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলছি শীত ঘুমটাকে বলছি হাইবারনেশন। এমসিকিউ দিতে পারে। শীত ঘুমটাকে বলছি হাইবারনেশন এবং গ্রীষ্ম ঘুমটাকে বলছি অ্যাস্টিভেশন। ঠিক আছে। এইভাবে আচরণের পরিবর্তন দ্বারা তারা পরিবর্তনশীল পরিবেশে বেশি মাত্রায় অভিযোজিত হয় এবং পরিবেশের সাথে বেঁচে থাকার অধিকার লাভ করে। ঠিক আছে। তো পরিবেশ পরিবর্তনের সাথে সাথে আচরণের কি পরিবর্তন, মানে আচরণের সাথে অভিযোজনের সম্পর্ক। তো শীতকালে যে পাখিরা অতিরিক্ত শীত পড়লে ওরা উড়ে একটু গ্রীষ্মপ্রধান দেশে চলে আসে। আবার মরুভূমির প্রাণীরা দীর্ঘদিন জল না খেয়ে ওরা থাকতে পারে, ওদের দেহটাই ওরকম। শীত প্রধান অঞ্চলের প্রাণীরা শীত ঘুমে কাটায়। কখনো তোমরা খেয়াল করে দেখেছো একটা ব্যাঙ, ধরো ও পাথরের মতো চুপচাপ চোখ বন্ধ করে পড়ে আছে, ওকে তুমি যদি একটু পা দিয়ে ঠেলাও দাও বা একটু ঠেলা দাও, ও নড়ছে না, তাকাচ্ছে করছে, যদি বেশি বিরক্তকর আবার চোখ বন্ধ করে ওখানেই পড়ে আছে। খুব বেশি বিরক্ত হলে লাফিয়ে গিয়ে অন্য জায়গায় বসে রইলো। দেখেছো কখনো খেয়াল করে? দেখোনি? শীতকালে আনাচে কানাচে এরকম ব্যাঙ খেয়াল করবে, তো চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে, নড়ছে না চড়ছে না, কোথাও যাচ্ছে না, চুপচাপ বসে আছে, ওটা শীত ঘুমে চলে যায় ও। ঠিক আছে। আর গ্রীষ্মকালে গ্রীষ্ম ঘুম হয় কিছু কিছু প্রাণীরা, যারা প্রচন্ড গরম তারা আবার গ্রীষ্ম ঘুমে চলে যায়, গ্রীষ্মকালে কোনো কাজ করে না, গ্রীষ্ম ঘুমে চলে যায়, মানে শীতের ছুটি গরমের ছুটি, এই ব্যাপারটা ওদের মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসব অভিযোজনের সাথে অভিযোজনের কয়েকটা উদাহরণ এবং অভিযোজিত বৈশিষ্ট্য। ঠিক আছে। বিভিন্ন অঞ্চলের উদ্ভিদদের মধ্যে এবং প্রাণীদের মধ্যে কি অভিযোজন দেখা যায়। ফার্স্টে আমরা পড়বো উদ্ভিদদের অভিযোজন, তারপর আমরা পড়বো প্রাণীদের অভিযোজন। আচ্ছা, এক দুটা যে পড়লে কারোর কি কিছু বুঝতে অসুবিধা আছে? একটু বলবে। Okay, চলো। আচ্ছা, অভিযোজনের কয়েকটি উদাহরণ এবং অভিযোজিত বৈশিষ্ট্য। তো প্রথমে আসছি আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন। তো একটা পার্ট আছে অভিযোজনের, অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয় ও আচরণগত অভিযোজন। ঠিক আছে। প্রথমে আসছে অঙ্গ সংস্থানগত। দেখ, ভিন্ন ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রাণীদের মধ্যে বিভিন্ন অঙ্গের গঠনে যে পরিবর্তন দেখা যায় সেগুলোকে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলে। ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন পরিবেশ রয়েছে, খুব গরমকালও রয়েছে, মরুভূমি অঞ্চলও রয়েছে, আবার খুব শীতের দেশে বরফের দেশও রয়েছে। তো সেখানে যে আহ প্রাণীগুলো রয়েছে তাদের মানিয়ে নেওয়ার জন্য তাদের শারীরবৃত্তি বা শারীরিক বিভিন্ন গঠনের কাঠামোর পরিবর্তন দেখা যায়, সেগুলোকে আমরা বলছি কি অঙ্গ সংস্থানগত অভিযোজন। আচ্ছা, যেমন দেখো, উদাহরণ ক্যাকটাস। ক্যাকটাসের কি হয়? ক্যাকটাস কে কে দেখেছো? ক্যাকটাস দেখেছো? বলো, কে দেখেছো? কি দেখেছো? ক্যাকটাস, ক্যাকটাস কি আম গাছের মতন দেখতে, নাকি কি আলাদা দেখেছো আম গাছের থেকে? বলো। বেশ, কাটা থাকে তাই না? পাতায় কাটা থাকে। আচ্ছা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ শুষ্ক মরুভূমি অঞ্চলে জন্মায়, এখানে প্রচন্ড জলের অভাব, ওরকম তো জল তো মাটিতে নেই, বালি রয়েছে, আর কেউ কেউ আলাদা করে জল দেয় না। ঠিক আছে, তাহলে কি করে বাঁচবে ও? তাহলে তোকে অভিযোজন করতে হবে, যেরকম পরিস্থিতি তার মধ্যে থেকে আমাকে টিকে থাকতে হবে, ওদের এটাই লক্ষ্য, পরিস্থিতি যেরকমই হোক তার মধ্যে আমাকে টিকে থাকতে হবে, তার জন্য নিজেকে পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, কোনো অজুহাত নেই কিন্তু এখানে, তাই না? অজুহাত দিলে কিন্তু অভিযোজন বা অভিব্যক্তি ঘটবে না। আচ্ছা, দেখো কি করেছে, এখানে প্রচন্ড জলের অভাব বলে যেইটুকু জল তারা সংগ্রহ করে তা দেহ থেকে বেরোতে দেয় না। তাহলে আম গাছের তো দেহে এই পাতার মধ্যে পত্ররন্ধ্র রয়েছে, জল তো বেরিয়ে যাবে, বাট এরা বেরোতে দেয় না। পাতা থেকে বাষ্পমোচনের হার, ঠিক আছে, এরা বেরোতে দিচ্ছে না। তারপর নেক্সট কি হচ্ছে, পাতা থেকে বাষ্পমোচনের হার বেশি হয়, এইসব বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। দেখো পাতাই নেই, তুমি বললে কাঁটা আছে, তো পাতার যে রন্ধ্রগুলো এগুলো কিন্তু কাঁটায় পরিণত হয়েছে, বেরোতেই পারবে না জল, যেগুলো মূল থেকে নেবে সেটা সঞ্চয় করে রাখবে, বের হবেই না। ঠিক আছে।
কোনো কোনো প্রজাতির পাতার সংখ্যা ভীষণভাবে হ্রাস পেয়েছে, কোনো কোনো প্রজাতিতে পাতা থাকছে না, ভীষণ হ্রাস পেয়েছে। পাতা থাকলেও পাতার পত্ররন্ধ্রের সংখ্যা ভীষণভাবে হ্রাস পেয়েছে। পাতা কিউটিকল যুক্ত অর্থাৎ মোম জাতীয় পদার্থ আবৃত। এদের পাতার উপর একটা মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকে। তো কোনোভাবে জল যদি কোনো পত্ররন্ধ্র দিয়ে বেরোতে যায় সেটুকুও বেরোতে পারবে না। হলো, ফলে জল কিন্তু বের হতে পারে না। তো তোমাকে যদি বলে ক্যাকটাসের অভিযোজন, তাহলে তুমি এগুলো পয়েন্ট করে করে লিখবে। তো এখানে যাই আছে তুমি কিন্তু পয়েন্ট করে করে লিখবে, তুমি কিন্তু এরকম লাইন লিখবে না। তুমি কি লিখবে? পাতা কাটায় পরিণত হয়েছে, পয়েন্ট দিলে। তার আন্ডারে তুমি লিখলে যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের শুষ্ক মরুভূমি অঞ্চলে জন্মায়, এখানে প্রচন্ড জলের অভাব থাকে, তাই তারা যেটুকু জল সংগ্রহ করে পাতা থেকে বেরোতে দেয় না। ঠিক আছে, তারপরে পয়েন্ট দিলে তুমি মোম জাতীয় পদার্থের আবরণ। তারপরে সেই পয়েন্টের আন্ডারে তুমি লিখলে পাতা থাকলেও পত্ররন্ধ্রের সংখ্যা হ্রাস পেয়েছে এবং পাতাগুলি কিউটিকল যুক্ত। এই পয়েন্টের আন্ডারে তুমি লিখবে, লিখে তুমি পয়েন্ট, তোমার যদি 3 নম্বর দেয় 3টে পয়েন্ট, তার আন্ডারে 7 পয়েন্ট। এভাবে তোমাকে 3-এ 3 দেবে, কেউ তোমার 1 নম্বর কাটতে পারবে না। ওকে, এটা হচ্ছে টিচারদের রুলস, যেই রুলসের টিচাররা আমরা খাতা দেখি সেটাই তোমাকে আমি বলি। তাই কিন্তু আমার স্টুডেন্টরা সবসময় ফুল নাম্বার পায়। ঠিক আছে, কারণ কোথায় যে রুলস গুলো আছে যাতে করে সেইটা তুমি জেনে সেই রকম করে তুমি লেখো, তোমার যাতে কোনো ভুলই না পায়। তোমার ভুল না পেলে তোমার নাম্বারটা কে কাটবে? কাটতে তো পারবে না। আচ্ছা, এই হয়ে গেল ক্যাকটাসের অভিযোজন। এবার এসো রুই মাছের পটকা। আচ্ছা, দেখো, জলজ অভিযোজনের অঙ্গগুলির নাম ও কাজ লেখো। ঠিক আছে, মাছের জলজ অভিযোজনের, অঙ্গগুলোর নাম ও কাজ। আচ্ছা, তোমাদের ভয়েস গুলো অফ করে দাও। আচ্ছা, নেক্সট আমরা পড়বো মাছের জলজ অভিযোজনের বিভিন্ন অঙ্গগুলোর নাম ও কাজ। ওকে, তো এইটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে এমনিতেও পড়েছিলাম, আমাদের এর কনসেপ্ট জানা আছে। তো দেখো, রুই মাছের অভিযোজন। পাখনা কি করছে? পাখনার সাহায্যে মাছ জলে সাঁতার কাটে। বিভিন্ন প্রকার পাখনা জলে মাছের চলন গমনের দিক পরিবর্তনে সাহায্য করে। আমরা জানি কোনো পাখনা মাছকে জলের গভীরে প্রবেশ করতে সাহায্য করছে, কোনো পাখনা ডানে বায়ে বেঁকতে সাহায্য করছে, কোনো পাখনা ওপরের দিকে উঠতে সাহায্য করছে, এগুলো কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, পাখনাটা হলো। এবার হচ্ছে পার্শ্বরেখা। পার্শ্বরেখা কি করে? পার্শ্বরেখা দেখেছো? এই যে মাছ, এই মাছ বরাবর একটা রেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পার্শ্বরেখা বা স্পর্শেন্দ্রীয় রেখা। স্পর্শেন্দ্রীয় রেখা ইন্দ্রিয় গ্রাহক হিসাবে কাজ করে। ঠিক আছে, এটি মাছের কানকোর থেকে লেজ পর্যন্ত দুই পাশে বর্তমান, এই সামনে এপিটেও থাকে ওপিটেও কিন্তু থাকে। এর সাহায্যে মাছ জলের চাপ, তাপ, গভীরতা ইত্যাদি অনুভব করতে পারে। ঠিক আছে, যেমন আমরা আমরা তো আমাদের বডি চারিদিকে ইন্দ্রিয় রয়েছে, আমরা চোখ দিয়ে দেখছি কি আসছে না আসছে, আমরা দেখে সেভাবে এ করতে পারছি। ঠিক আছে, বা আমরা গায়ে ঠান্ডা লাগছে কি গরম লাগে সেই অনুযায়ী আমরা একটা মোটা পোশাক পরছি বা কিছু। ঠিক আছে, মাছ কি করে ওগুলো বুঝবে? মাছ কিন্তু এই স্পর্শরেখা বা স্পর্শেন্দ্রীয় রেখার সাহায্যে বুঝতে পারে। আচ্ছা, এগুলো সব আমি পয়েন্ট করে এখানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট এসো ফুলকা। মাছ ফুলকার সাহায্যে জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে এবং শ্বাসকার্য চালায়। ঠিক আছে, ফুলকা রক্তজলে পূর্ণ হয়, সেখানে গ্যাসের আদান প্রদান ঘটে। এটি কানকোর দ্বারা ঢাকা থাকে। মস্তকের দুই পাশে ফুলকা প্রকোষ্ঠ, 4টি করে লাল চিলুর মতো দাঁড়ার মতো ফুলকাগুলো সঞ্চিত থাকে। এই দেখো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি দেখাই। এই যে, এর ভিতরে মাছের হচ্ছে ফুলকাটা থাকে। তো ফুলকাটার সাহায্যে কি করছে? এখানে সব রকম নোটটাই অ্যাড করে দেওয়া আছে, যাতে তোমাদের কোনো কারুর কোনো কোশ্চেন না আটকায়। আটকালে তারপর তো আমি দিয়েই দেবো, তাও দেওয়া আছে এখানে।
বায়ুথলি বা পটকা। ফুলকার যে ভেতরের, দেখো ফুলকাটা হচ্ছে ভেতরের অংশে থাকে। কখনো মাছ কাটার সময় দেখেছো? এটাকে দেখানো যাচ্ছে না, এই এই যে দেখো, এই যে এই দেখতে পেয়েছো ফুলকা কোন অংশ? দেখা গেছে? এবার এসো পটকা। ঠিক আছে, বায়ুথলি বা পটকা, এই যে এই যে বায়ুথলি বা পটকা। আর অগ্র প্রকোষ্ঠ রয়েছে, পশ্চাৎ প্রকোষ্ঠ রয়েছে পটকা। কি করছে সেটা দিয়ে মাছের কি হয় না হয় চলো জানি। বায়ুথলি বা পটকার মাধ্যমে মাছ জলে ডুবতে ভাসতে পারে অথবা জলের যে কোনো স্থানে স্থির হয়ে থাকতে পারে। পটকা দুই প্রকোষ্ঠে যুক্ত। পটকার গাত্রে গ্যাস উৎপাদনকারী ও গ্যাস শোষণকারী বিশেষ গ্রন্থিকোষ থাকে। ঠিক আছে? পটকার সাহায্যে পটকাটা যখন ফুলিয়ে দেয় বেলুনের মতো ফুলে গেলে কি হবে? তুমি যদি দুটো বেলুন এরকম মানে নিয়ে জলের মধ্যে ঝাঁপ দাও, কি হবে? তুমি ডুববে না ভেসে থাকবে বলো? তুমি ডুবে যাবে না ভেসে থাকবে? দুটো ধরো বড় বড় বেলুন তুমি ধরে নিয়ে জলে ঝাঁপ দিলে কি হবে? বেঁচে থাকবে, তাই না? তো মাছও কিন্তু সেই কাজটা করে। ও যেই পটকাটাকে ফুলিয়ে দেয় বেলুনের মতন ফুলে গেল, এবার ও ভেসে ওঠে। যখন ওর মনে হয় যে আমি একটু দেখি যে জলের উপরে কি আছে না আছে, একটু দেখে আসি, তো কেউ কিছু খাবার দিচ্ছে নাকি দেখে আসি, বা কেউ আছে একটু পরিবেশটাকে দেখে আসি আর এবার হচ্ছে বায়ুথলি বা পটকাটাকে ফুলিয়ে নেবে। ফুলিয়ে নিয়ে ও উপরে উঠে যাবে, দেখবে তো ওর কাজ হয়ে গেল। আবার গ্যাসটা ছেড়ে দিলে ও কিন্তু জলে চলে আসবে, ভিতরে চলে আসবে। তো পটকার মাধ্যমে মাছ জলে ডুবতে ভাসতে পারে অথবা জলের যে কোনো স্থানে স্থির হয়ে থাকতে পারে। পটকা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা দেখলাম, একটা অগ্র একটা পশ্চাৎ। ঠিক আছে, তো এই পটকা সম্পর্কে আমাদের আরো কোশ্চেন আছে, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি, সেটা আমি একটু বলে দিচ্ছি দেখো। তো আমরা এক্ষুনি জানলাম পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, একটা অগ্র প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে, তো অগ্র প্রকোষ্ঠ, দেখো দুটি প্রকোষ্ঠের মধ্যে একটা ভালভ থাকে। অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থিটি গ্যাস সৃষ্টি করে এবং পটকাকে ফুলিয়ে দিয়ে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়, মাছটি ভেসে উঠতে সাহায্য করে। ঠিক আছে, দেখো এর কিন্তু বিশাল মানে এরকম সিস্টেম আছে। রেড গ্রন্থি পটকাটাকে ফুলিয়ে দিল, মাছ জলে ভাসতে সাহায্য করে। এই সময় ভালভের মুখটি বন্ধ অবস্থায় থাকে। মাঝের যখন ইচ্ছে করে আর দরকার নেই আমার জলে যা দেখার দেখা যায় জলের উপরে, এবার আমি জলের ভিতরে প্রবেশ করি। যখন ডোবার চেষ্টা করে তখন ভালভটিকে খুলে দিয়ে গ্যাসটি পশ্চাৎ প্রকোষ্ঠে প্রবেশ করে। এখানে উপস্থিত রেটিয়া মিরাবিলিস নামক রক্তজালকে গ্যাসটিকে শোষণ করে নেয়। রেটিয়া মিরাবিলিস নামক রক্তজালক গ্যাসটাকে শোষণ করে নেয়। ফলে পটকাটি চুপসে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এবং মাছটা আবার জলের মধ্যে চলে যায়। ক্লিয়ার? এই হচ্ছে পটকার কাজ। হলো? আচ্ছা, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এইটা কিন্তু তোমার এমসিকিউ তে শর্ট কোশ্চেনে দেবে। ঠিক আছে, রেটিয়া মিরাবিলিস এমসিকিউর ক্লাসগুলো আমরা এক্সট্রা এক্সট্রা করবো, এছাড়াও তো এক্সট্রা ক্লাস তো আমাদের থাকবেই। ঠিক আছে, এই এটা তো ফিক্সড ক্লাস, এছাড়া আমাদের এক্সট্রা ক্লাস থাকবে যেখানে আমরা এমসিকিউ গুলো করবো, কারণ প্রচুর প্র্যাকটিস করবো আমার। তোমাকে একদম কমপক্ষে 90% থেকে, অনেকে 100-100 ভাবে গত বছরও পেয়েছে, 99 প্রচুর পায়, তো 95 খাতার উপর লিখে রাখবে তুমি কত নাম্বার তুমি পাবে, কাউকে বলবে না, অন্য বন্ধুকে গিয়ে বলতে যাবে না যে আমি এত পাবো। ওসব বলার দরকার নেই, তোমার খাতার উপর তুমি লিখে রাখবে ওই নাম্বারটা। তুমি বারবার দেখবে, দেখবে তোমার পড়ার এনার্জি এমনিতেই চলে আসবে। ঠিক আছে, কমসে কম কমপক্ষে 90, তো আমার এখানে স্টুডেন্টরা অলমোস্ট সবাই পায়। ঠিক আছে, আচ্ছা, তোমরাও পাবে, আরো বেশি পাবে। ঠিক আছে, চিন্তার কিছু নেই। আচ্ছা, তো এটা মাথায় রাখবে। দেখো, রেটিয়া মিরাবিলিস নামক গ্যাসটি ওই পটকা থেকে কিন্তু শোষণ করে নেয় গ্যাসটাকে। ঠিক আছে, তো রেটিয়া মিরাবিলিস কি, কোথায় থাকে? আচ্ছা, আমি তোমাকে কোশ্চেন করলাম, রেটিয়া মিরাবিলিস কার ক্ষেত্রে দেখা যায়? পায়রা, ক্যাকটাস, রুই মাছ, নাকি হচ্ছে উট? রুই মাছ। ঠিক আছে,
এইগুলো মানে এমসিকিউ কিচ্ছু আটকাবে না। আচ্ছা, তো চলো আরো কিছু অভিযোজন রয়েছে রুই মাছের, সব আমরা জানবো যাতে আমাদের কোনো কোশ্চেন ছুটে না যায়। নেক্সট এসো নিকটিটিং পর্দা। নিকটিটিং পর্দা কি? মাছের চোখে নিকটিটিং পর্দা থাকে। এটা কিন্তু এমসিকিউ তে দেয় একবার, মাধ্যমিকে আসা কোশ্চেন, মানে জীবন বিজ্ঞানের কোশ্চেন ভীষণ ফুটিয়ে দেয়। এটি একটি পাতলা স্বচ্ছ পর্দা বিশেষ যা চোখকে জলের ঘর্ষণ থেকে রক্ষা করে। ঠিক আছে, তো আমরা যদি চোখ এরকম জলের মধ্যে যাই, সবসময় মাছ জলে সাঁতার কাটছে, তো জলের ঝাপটা আসছে, তাহলে চোখটা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই নিকটিকেটিং পর্দা যেটা মাছকে জলের এই আঘাত থেকে রক্ষা করে। চলো নেক্সট দেখো কি আছে ওদের। ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ড কেবল দূষিত রক্তে প্রবাহিত হয়। এই ধরনের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। এদের হৃৎপিণ্ড একটি অলিন্দ একটি নিলয় নিয়ে গঠিত। এটি জলজ অভিযোজনের জন্য উপযুক্ত। হলো মায়োটম পেশি। মাছের মেরুদণ্ডের দুই পাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। এটি মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত এবং মাছের এই পেশির সাহায্যে কিন্তু মাছ সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, এইগুলো মেন পার্ট। ঠিক আছে, বাকি এইগুলো হচ্ছে মেন পার্ট। ঠিক আছে, এই দেখো মায়োটম পেশি। এই যে মাছ এরকম এরকম যাচ্ছে, এইটা কোন চ্যাপ্টারে পড়েছিলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের এর আগে? বলো দেখি, কে বলতে পারে? কোন চ্যাপ্টারে পড়েছিলে? প্রথম চ্যাপ্টারে পড়েছিলে তাই না? ওকে, তো মাছের অভিযোজন তো হয়ে গেল। এবার এসো নেক্সট, দেখো পায়রার অভিযোজন। এবার আমরা পড়বো হচ্ছে পায়রার অভিযোজন। পায়রার কি অভিযোজন রয়েছে যাতে করে পায়রা ওরকম অত উঁচুতে উঠতে পারে আর অনেকক্ষণ থেকে উঠতে থাকে, সারাক্ষণ পায়রা দেখবে আকাশে উঠতেই থাকে। ঠিক আছে, কোনো ক্লান্ত, বেশিরভাগ সময় ও উঠতে থাকে। তা কি এমন ওর মানে অভিযোজন ওর হয়েছে যাতে কি ও এরকম সারাক্ষণ উঠতে থাকে? দেখো পায়রার বায়ুথলি। পায়রা জাতীয় প্রাণীদের, পায়রা জাতীয় বিভিন্ন পাখিরা আকাশে ওড়ার জন্য অভ্যস্ত হয়েছে। আকাশে ওড়ার জন্য বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। ঠিক আছে, যত তুমি ওই যে বললাম এক্সাম দিতে বসে বলেছিলাম যে যখন মানে এনার্জি পাবে না, পরীক্ষা দিতে বসে মাথা টাথা গুলিয়ে যায়, ভালো লাগছে না, কি করবো, একটা অ্যাংজাইটি হচ্ছে, তখন আমি বলেছিলাম নাক দিয়ে প্রশ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে। মুখ দিয়ে ছাড়বে 3 বার করবে, তুমি অনেকটা এনার্জি পেয়ে যাবে, কারণ তোমার মস্তিষ্কে অক্সিজেন ওই সময় ব্লাড ফ্লো অক্সিজেন পাচ্ছে। তো পায়রার ক্ষেত্রে দেখো সেটাই হচ্ছে। দেখো এগুলো কিন্তু বায়োলজি। ঠিক আছে, পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। ঠিক আছে, যা অতিরিক্ত অক্সিজেন সঞ্চিত করে পায়রার শ্বসনে সাহায্য করে। দেখো 9টা বায়ুথলি কিন্তু পায়রার যুক্ত থাকে ফুসফুসের সাথে। ঠিক আছে, যার ফলে অতিরিক্ত অক্সিজেন সঞ্চালন করছে এবং শ্বসনে সাহায্য করছে। বায়ুথলিগুলিতে বায়ু প্রবেশ ও নির্গমনের সময় 2বার অক্সিজেন ফুসফুসে সরবরাহ হয়। ফলে শ্বসন প্রক্রিয়া পূর্ণ মাত্রায় হতে পারে ও পায়রা উড়তে উড়তে ক্লান্ত হয় না। ঠিক আছে, যখনই ক্লান্ত হবে না তো প্রচুর পরিমাণে বায়ু ও সঞ্চিত করে নিচ্ছে। 9টা বায়ুথলি থাকছে ফুসফুসের সাথে। ঠিক আছে, দেখো এই যে ফুসফুস, এখানে এইরকম 9টা বায়ুথলি থাকছে। ঠিক আছে, 3 3 6, আর ওই 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 সাইডটাতেও আছে 7 8 9, ওই ওই সাইডটাতেও আছে, এই সাইডটা আছে ফুসফুসের, ওই ওই দিকটাতেও রয়েছে। ঠিক আছে, তো 9টা বায়ুথলি টোটাল থাকে। এই বায়ুথলিগুলো পায়রাকে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বাতাসে উড়তে সাহায্য করে। আচ্ছা, এবারে সুন্দরী গাছের অভিযোজন। আচ্ছা আমাকে বলো তো, অনিমা সুন্দরী গাছ কোথায় থাকে? কোথায় পাওয়া যায় সুন্দরী গাছ? সুন্দরবনে পাওয়া যায়, তাই না? দেখো সুন্দরী গাছের কি কি পরিবর্তন হয়েছে, কি কি অভিযোজন দেখা যায়। তো ওখানে তো কি থাকে, ওখানে প্রচন্ড লবণাক্ত মাটি, তাই তো? প্রচন্ড লবণাক্ত মাটি, আমাদের এখানকার মতো মাটি না, তাহলে তো এখানকার মতন গাছ জন্মাতে পারবে না। ওদের গাছের কি পরিবর্তন হয়েছে? দেখো সুন্দরী গাছ উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে জন্মায় বলে এদের লবণাম্ব উদ্ভিদ বলে। এই অঞ্চলে 24 ঘন্টায় 2বার জোয়ার থাকে, ওখানে 2বার করে জোয়ার আসে। ঠিক আছে, আমার পরিচিত একজন ওখানে একটা স্কুলে মানে চাকরি করতেন আর কি। তো এরকম ছিল যে ছিল আর কি, যখন জোয়ার আসতো তখনই নৌকাটা যেত ওখানে চলে গেল স্কুলে।
ফেরার সময় যদি জোয়ার না আসে অতক্ষণ বসে থাকতে হবে, জোয়ার আসলে তারপরে ফিরবে, নাহলে এই জায়গাটা পুরো শুকনো, কোনো নৌকা টৌকা চলবে না, কাদা, তো আসতেও পারবে না ওখান থেকে। সেই জায়গায় যদি ফট করে জোয়ার চলে আসে, হেঁটে হেঁটে আসলেও হবে না, হাঁটা যাবে না, মানে হাঁটু টাইপের জল, তোমার হাঁটা যায় না, জোয়ার আসবে তবে লঞ্চ চলবে, তো এরকম ব্যাপার। তো সবসময় জল ডুবে যাচ্ছে এরকম অঞ্চলে না মাটি ঠিকঠাক আছে, তাহলে গাছগুলো কিরম করে গাছ দেখ কি হচ্ছে, তাই জন্য লবণের গাঢ়ত্ব বেশি হওয়ায় এরা মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে না, ঠিক আছে। ফলে মূলের কোষগুলোতে অক্সিজেন সহজে পৌঁছাতে পারে না, তাই অক্সিজেন জলীয় বাষ্প গ্রহণ করার জন্য এদের শ্বাসমূল থাকে। তাহলে তুমি কিন্তু আগেই পয়েন্ট করে দেবে শ্বাসমূল, তারপরে লিবে, এগুলো যেন খেয়াল থাকে, ঠিক আছে। শ্বাসমূলগুলি মাটির ভেতরে অনুভূমিক মূলগুলি থেকে অভিকর্ষের প্রতিকূলই হয়ে কিন্তু উপরের দিকে উঠে আসে। মাটিতে মূল কি এদিকে যাবে, মূল নর্মালি এদিকে যাবে, কিন্তু সুন্দরী গাছের মূল কি করছে, মাটিতে তো লবণ, তাহলে উল্টো দিকে এরম ভাবে উঠে আসছে, উল্টো দিকে এরম ভাবে, দেখো এইখানটাতে ছবি রয়েছে, ঠিক আছে। এই মূলগুলির মাথায় প্রচুর সংখ্যায় ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার সাহায্যে এরা বায়ু থেকে সহজে অক্সিজেন জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো তুমি লিখবে, পয়েন্ট করে লিখবে, অভিকর্ষের প্রতিকূল, মূলের অভিকর্ষের প্রতিকূলে চলন, ঠিক আছে। তোমাকে দিতেও পারে যে সুন্দরী গাছের মূলগুলি কোন গাছের মূল অভিকর্ষের প্রতিকূলে চলন দেখা যায় কেন, এগুলো দিতে পারে, ঠিক আছে, এগুলো দিতে পারি, এগুলো দেয় কোশ্চেনে দেখবে আছে। আচ্ছা, দেখো, এটা তো হয়ে গেল, মূল হয়ে গেল, আর কি কি আছে। সুন্দরী গাছের উদ্ভিদের ফলগুলো পরিণত হয়ে মাটিতে না পড়ে গাছের শাখায় অঙ্কুরিত হয়। নর্মালি আম গাছের ফল মাটিতে পড়লো, কিছুদিন বাদে সেখান থেকে একটা চারা বেরোচ্ছে, কিন্তু সুন্দরী গাছের সেরকম হয় না, ওটা হলে গাছের বীজটাই পচে যাবে। তাই গাছের মধ্যে এরকম বড় বড় চারা কিন্তু গাছের মধ্যে ঝুলে থাকে, তারপর মাটিতে পড়ে, দিয়েও বেঁচে যায়, মাটিতে তো জলে পড়ে তারপর বেঁচে যায়, নালে কিন্তু বীজ মাটিই পাবে না। তাই জন্য দেখো গাছে এরা অঙ্কুরিত হয়, এই জন্য এদের বলছে জরায়ু জঙ্কুরোদ্গম। তোমার কোশ্চেন দেওয়া আছে, জরায়ু জঙ্কুরোদ্গম কাকে বলে, ঠিক আছে। তো সুন্দরী জাতীয় গাছের ফলগুলো পরিণত হয়ে গেলে মাটিতে না পড়ে গাছের শাখার সঙ্গেই সংযুক্ত অবস্থায় থাকে, সেই অবস্থায় তাদের বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে, কারণ লবণাক্ত মাটিতে বীজের অঙ্কুরোদ্গম হয় না, ফলের মধ্যে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গমকে জরায়ু অঙ্কুরোদ্গম বলে। ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে যায়, ফলটা গাছে থাকছে, তখনই ফলের থেকে মূল, কাণ্ড, পাতা সব বেরিয়ে আসছে, ফলের মধ্যে থেকে অঙ্কুরোদ্গম হওয়াকেই বলছে জরায়ু অঙ্কুরোদ্গম। ক্লিয়ার তো? আচ্ছা, এই হয়ে গেল সুন্দরী গাছের। আচ্ছা, আর কিছু ওয়ার্ড আছে একটু বলে দিই। অঙ্কুরোদ্গমের ফলে ফল থেকে ভ্রূণমুকুলটি বের হয়ে আসে এবং বীজ পত্রাভ কাণ্ডটি বৃদ্ধি পায়। এই শিশু উদ্ভিদের বিকাশ ঘটলে, অর্থাৎ ভারী হলে এরা খারাপভাবে মাটিতে আপড়িত, বড় হয়ে গিয়ে তারপর মাটিতে পড়ে, ঠিক আছে। আগে ওই গাছের সাথেই কিন্তু এরা অঙ্কুরিত হয়। এবার এসো উটের অভিযোজন। আচ্ছা, আচ্ছা, উটের যে কুচ থাকে সেটার কথা কেউ জানো? উটের কুচের মধ্যে কি থাকে, জল থাকে? বলো, শুনেছো কখনো? বলো শুনি একটু, কি কনসেপ্ট আছে তোমাদের, বলো। জল থাকে না, তাহলে কুচটা কেন থাক, হ্যাঁ, তহসিলি বলো, বলো ঠিক বলছো, বলো। আচ্ছা, পাকস্থলীতে জল থাকে, তাই তো? আচ্ছা, চলো দেখি উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা এবং আরবিসির আকৃতি। দেখো উট কি হয়, মরুভূমিতে কিন্তু এখনো মানে, এখন গাড়িতে চলছে, গাড়ি ঘোড়া রয়েছে, বাট বেশিরভাগ কিন্তু উটটাকেই ব্যবহার করে, কারণ উট কিন্তু মরুভূমিতে ওকে একবার জল খাই নিয়ে গেলে অনেকক্ষণ কিন্তু ওর জল তেষ্টা কিছু পাবে না, ঠিক আছে, ও কিন্তু চলতে পারবে, ওর সেরকমই ওজন, সেটা তুমি পারবে না, তোমাকে বোতল করে জল নিয়ে যেতে হবে, নাহলে তুমি অসুস্থ হয়ে পড়ে মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক আছে। তাই উটের অতিরিক্ত জল ক্ষয় শোষণের জন্য কি কি পরিবর্তন হয়েছে, দেখো। উটদের ত্বকে মোটা লোমের আবরণ থাকে, উটদের যে গায়ের ত্বক বা গায়ের যে চামড়া, মোটা চামড়া থাকে, ঠিক আছে, এবং লোম থাকে, পশম থাকে, ঠিক আছে।
ফলে কি হচ্ছে, তাপ বাইরের যে অতিরিক্ত তাপ এদের শরীরে প্রবেশ করতে পারে না এবং এদের ভিতরের যে তাপ বাইরে চলে যায় না। তারা বিভিন্ন খাদ্য যেমন গাছের ডালপালা ইত্যাদি থেকে জল সংগ্রহ করে। এরা কিন্তু ওই যে যেসব খাবারগুলো খাচ্ছে গাছপালা, ওগুলো থেকে জল সংগ্রহ করে নেয়। দেহ থেকে যাতে জল বেরিয়ে না যায় সেজন্য শুকনো মলমূত্র ত্যাগ করে। নর্মালি যে কোনো প্রাণী ধরো আহ তরল মলমূত্র ত্যাগ করে, সেটা মানে মল নয়, সেটা তরল কিছুটা থাকে। হ্যাঁ, তো মূত্র তো তরলই হয় নর্মালি। আমাদের এই এদিককার বা যে কোনো সমতলের যে প্রাণীদের দেখছো, ঠিক আছে, কিন্তু উটের মূত্র কিন্তু তরল হয় না। উটের মূত্র কিন্তু অত্যন্ত ঘন মূত্র, তাই কিন্তু জল দেহ থেকে বেরোতে পারে। ঠিক আছে, তুমি পয়েন্ট করে লিখবে যে শুকনো মলমূত্র ত্যাগ বা ঘন মূত্র ত্যাগ। ঠিক আছে, তারপরে আরেকটা পয়েন্টে রাখবে দেহে অতিরিক্ত রোমের আবরণ। উটরা টানা 10 দিন কোনো খাদ্য বা জল না খেয়ে কাটাবে। এরা এর ফলে এদের দেহ ওজন থেকে প্রায় 25% জল বেরিয়ে গেলেও তারা বেঁচে থাকতে পারে। অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী মাত্র 8% জলক্ষয়ী সহ্য করতে পারে। ঠিক আছে। আচ্ছা, উটের দেহ থেকে 25% জল যদি চলে যায়, উটের কিছু যায় আসে না। কিন্তু তুমি আমি, আমাদের দেহ থেকে 8% জল ক্ষয় আমরা সহ্য করতে পারি, 8% জল ক্ষয়। তাই জন্য কিন্তু বারংবার জল খেতে বলা হয় সুস্থ থাকার জন্য। এই তুমি পড়তে বসেছো, তুমি কিন্তু জলের বোতল নিয়ে বসবে এবং বারবার কিন্তু নিজেকে ডিহাইড্রেট রাখার জন্য জল খাবে। যে কোনো পড়ছো, হোম স্টাডি করছো, পড়তে গেছো, বারবার জল খেতে হবে। ঠিক আছে, অল্প অল্প করে, আমি জল প্রচুর খেয়ে যাচ্ছ ওরকম না, অল্প অল্প। আচ্ছা, উটরা তাদের কুজে চর্বি সঞ্চয় করে রাখে। এই যে কুজের কথা আবার আসছি, দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে তারা এই চর্বিকে জারণ করে প্রায় 20 লিটার পর্যন্ত জল সংগ্রহ করে থাকে। অনেকে বলে না, যে ছোটবেলায় সেই বিভিন্ন গল্প টল্পতে বা অনেকে বলে এই যে কুজ আছে উটের, কুজের মধ্যে কি করে জল নাকি নিয়ে যায়, বা জল নাকি এখানে সঞ্চয় করে রাখে। সেরকম কিন্তু নয়। উটের যে কুজ আছে, এই চর্বিটাকে, এই যে কুজ ওপরে রয়েছে কুজ, ঠিক আছে, এই কুজের যে চর্বি রয়েছে সেটাকে বিশ্লেষণ করে জারণ করে ও 20 লিটার পর্যন্ত জল নিয়ে আসতে পারে। 20 লিটার জল বোঝো? ওই যে বড় জলের জারগুলো আছে না, এই যে বড় যে জলের যে জারগুলো সেই কিনতে পাওয়া যায়, বড় বোতলগুলো, বুঝতে পারছো তো, ওটা হচ্ছে 20 লিটারের বোতল, ওই 20 লিটার। হ্যাঁ, তো ওই 20 লিটার জল ওরা এই চর্বি থেকেই পেয়ে যায় এমনিতে, জারণ করে। ঠিক আছে, কোনো ব্যাপার না ওদের। এবার আসছি উটের আরবিসির আকৃতি। উটের লোহিত রক্তকণিকা গোলাকার গোলাকার স্থানে স্থানে ডিম্বাকার হয়। তাদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস দেখা যায়। ঠিক আছে, উটের, আমাদের লোহিত রক্তকণিকা অন্যরকম মানুষের, কিন্তু উটের দেখো ডিমের মতন দেখতে। এই ডিমের মতো যদি হয়, এটা ধরো রক্তবাহ, এটা ধরো রক্তবাহ। এবার লোহিত রক্তকণিকা যদি ওরকম ডিমের মতো হয়, তাহলে সহজেই চলে যেতে পারবে, অত বেশি তরল রক্ত দরকার নেই, এমনিতেই ওখান দিয়ে পাস করে যেতে পারবে ডিমের মতো। এই কারণে তো উটের লোহিত রক্তকণিকা এরকম ডিমের মতো হয়। ঠিক আছে। আচ্ছা, মরুভূমির অতিরিক্ত উষ্ণতা লোহিত রক্তকণিকার কোনো ক্ষতি হলে নিউক্লিয়াস যুক্ত লোহিত কণিকাগুলো তৎক্ষণাৎ বিভাজিত হয়ে লোহিত রক্তকণিকার অভাব পূরণ করে। একে তো ডিম্বাকার, ঠিক আছে, একে তো ডিম্বাকার, যে ডিম্বাকার হওয়ার ফলে রক্তে জলের পরিমাণ কমে গেলেও বিভিন্ন নালিকাগুলোতে এরা বাধাপ্রাপ্ত হয় না, সহজে চলে যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখো এদের লোহিত রক্তকণিকার মধ্যে দেখো কালো মতো নিউক্লিয়াস আছে, যদি কোনোভাবে এই আঘাতপ্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়, এই নিউক্লিয়াস দিয়ে ফটাফট বিভাজিত হবে, নষ্ট হয়ে গেল তো কিছু ব্যাপার না, এখান থেকে বেরিয়ে হবে, আবার দুটো সৃষ্টি করে দেবে। ঠিক আছে, কিছু যায় আসে না। হলো। তারপরে হচ্ছে উটরা যেহেতু একসঙ্গে 55 লিটার জল পান করে, ভাবতে পারছো 55 লিটার, কত জল একসাথে 55 লিটার জল পান করে, তাই তাদের রক্তে অসমটিক চাপ এই ডিম্বাকার লোহিত রক্তকণিকাগুলিতে সহজে সহ্য করতে পারে এবং অসমটিক চাপে ফেটে যায় না। ক্লিয়ার? কিছু অসুবিধা আছে বলো উটের ব্যাপারটা? ওকে, অনিমা বুঝতে পেরেছো? আচ্ছা,
এবার আসো আচরণগত অভিযোজন। ঠিক আছে, আমরা প্রথমে বলেছিলাম 3 টাইপসের অভিযোজন, ভালো করে বুঝবে। তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করছে দেখো। 3 টাইপসের অভিযোজন রয়েছে। অঙ্গ সংস্থানগত। অঙ্গ সংস্থানগতর মধ্যে কারা কারা পড়ছে? কারা কারা পড়ছে বলো, বলো। বলো। দেখো, ভালো করে দেখে নাও অঙ্গ সংস্থানগত। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, অনিমা বলো। ক্যাকটাস, ঠিক আছে। দেখো, অঙ্গ সংস্থানগত মানে অঙ্গের পরিবর্তন। ক্যাকটাস কাটা আছে, আম গাছের তো কাটা থাকে না, ক্যাকটাসের কাটা। ঠিক আছে, রুই মাছের পটকা, একদমই ঠিক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে পায়রার বাইথলি। এগুলো সব হচ্ছে অঙ্গ সংস্থানগত, অঙ্গগুলোকে চেঞ্জ করে নিয়েছে। হলো। বা শারীরবৃত্তীয়, শারীরিক যে পুরো গঠনটা, ঠিক আছে, শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। সেখানে কি দেখো, সুন্দরী গাছ লবণ সহ্য করতে পারে, অতিরিক্ত লবণ সহন করতে পারে। তারপর এরকম শ্বাসমূল দেখা যায়। তারপরে হচ্ছে জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায়। এই 3টে মাথায় রাখবে। ঠিক আছে, তো এইগুলো। আর অঙ্গ সংস্থানগতর মধ্যেই রয়েছে উট। উট হচ্ছে, উটের ওই লোহিত রক্তকণিকা, গায়ের চামড়া পুরু হয়, তারপরে হচ্ছে ঘন মূত্র ত্যাগ করে। হলো। আরবিসির আকার হচ্ছে ডিম্বাকার, এই সবগুলো। কুচ থেকে জল সৃষ্টি করতে পারছে আর জারণ করে। এইগুলো হয়ে গেল অঙ্গ সংস্থান। এবার আচরণগত, আচরণের পরিবর্তন। দেখো, শিল্পাঞ্জি কিন্তু বিশাল চালাক প্রাণী, মানুষের মতো বুদ্ধি আছে ভালো ওদের। ঠিক আছে, দেখো কত বুদ্ধি ওদের। কিছু কিছু প্রাণীরা আচরণগত এমন পরিবর্তন দেখা যায় সেগুলো এদের পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্পাঞ্জি। দেখো কিরম ভাবে উইপোকা খায়, কত বুদ্ধি দেখো এদের। শিল্পাঞ্জিরা যন্ত্রাংশ নির্মাণে বা টুল মেকিং এ বেশ পারদর্শী, যে কোনো কিছু যন্ত্রাংশ বানিয়ে ফেলতে পারে। তারা বিভিন্ন উইয়ের ঢিপি ভেঙে উইপোকা খাওয়ার জন্য গাছের ডাল ভেঙে সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে। ফার্স্টে একটা উইপোকা দেখেছে, উইয়ের ঢিপি দেখেছে, উইপোকা খাবে। তো খাবে কি করে? উইপোকা যদি হাত দেয়, দেবে কামড়। তাহলে খাবে কি করে? দেখো এবার কি করছে, গাছের ডাল ভাঙলো একটা, পাতাগুলো ছেড়ে নি, পুরো পাতাগুলো ছিঁড়ে নিল, পাতাগুলো পুরো খালি করে লম্বা একটা মানে লাঠির মতো নিয়ে নিল। ঠিক আছে, সেই ডালটাকে উইয়ের ঢিবিতে ঢুকিয়ে দেয়। এবার ওই পুরো এরকম ভেঙে নিয়ে পাতা ছিঁড়ে ফেলে ওই ডালটাকে উইয়ের ঢিবিতে ঢুকিয়ে দিল। ঠিক আছে, ঢুকিয়ে দিয়ে খাবার অর্থাৎ উইপোকা বের করে আনে। সেই ডালটিকে নিয়ে অন্যান্য স্থানে উইডিবি খোঁজে বেরিয়ে পড়ে। একটা ডাল নিল, যদি হাত দেয় ওর মধ্যে, উইপোকা ধরে ভালোভাবে কামড়াবে। তো খেতে তো পারবেই না, উল্টো কামড় খেয়ে যাবে। কি দরকার আছে তাহলে, বুদ্ধি আছে, কি করবো তাহলে, ডাল ভাঙলো, ডালটাকে ভালো করে পাতা টাতা ছাড়ালো, ছাড়িয়ে বড় ডালটা উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দিল। এই যে উইয়ের ঢিবি এরকম এর মধ্যে ঢুকিয়ে দিল। এবার যত উইপোকা ওই ডালটার গায়ে লেগে আসবে, দেখো ওই ডালটাকে উইপোকা লেগে গেলো, এবার খেয়ে নিল উইপোকা গুলোকে ধরে। এবার এই ডালটা নিয়ে আরো কোথায় কোথায় জঙ্গলে কোথায় কোথায় উইপোকা বাসা করেছে সেই খোঁজে বেরিয়ে পড়ে। আর ওইভাবে উইপোকা খেতে থাকে মজা করে। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো একটা শর্ট কোশ্চেন দেয়, আমি দুটো পার্টে দিয়েছি, ভালো করে দেখবে পিডিএফ গুলো। দেখো, ফিশিং টুল কাকে বলে? শিল্পাঞ্জিরা সেই যে গাছের ডালটা ভেঙে পাতা ছিঁড়ে নেয়, সেই ডালটা ওয়ের ডিবিতে ঢুকিয়ে গর্ত করে, এই ডালটাকে বলছে ফিশিং টুল। ঠিক আছে, এই সরু ডালটির গা বেয়ে উইপোকা সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসলে শিল্পাঞ্জিরা খাদ্য হিসেবে খেয়ে নেয়। তারপর বাদামের খোলা ভাঙা। শিল্পাঞ্জিরা কিন্তু বাদামের খোলা ভাঙতে পারে। বাদাম তো তো আমরা তো মেশিনে ভাঙা বাদাম আমরা কিনে আনি, সেগুলো খাই। ওদেরকে কে ভেঙে দেবে বলো? ওদেরও তো বাদাম খেতে ইচ্ছা করে। ঠিক আছে, তা ওরা কি করে তখন? বাদামের কি করে খোলা ভাঙে দেখো, শিল্পাঞ্জিরা হাতুড়ি বা নেয়াই প্রভৃতি ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। নেয়াই হলো শক্ত পাথরের পাঠা। একটা শক্ত পাথরের পাটা, দন্তটা পাথর পড়ে আছে, ওর মধ্যে বাদামটাকে রাখলো, আর একটা পাথর দিয়ে ওটাকে ওপরে মারলো, বাদামটা ভেঙে গেল, দিয়ে কিন্তু বাদামটা ওরা খেয়ে নেয়। ঠিক আছে, ভেষজ ওষুধের ব্যবহার। শিল্পাঞ্জিরা কিন্তু অনেক ভেষজ ওষুধের ব্যবহার জানে। ধরো ওদের কোন রকম পরজীবী আক্রান্ত হলো, কোন রকম পরজীবী শরীরে, ধরো পেট খারাপ হয়ে যায়, পেটে ব্যথা হচ্ছে, কোন রকম পরজীবীর আক্রমণ হয়েছে, তখন কিন্তু বিভিন্ন ভেষজ গাছপালা ওরা ছিঁড়ে নিয়ে আসে, ছিঁড়ে নিয়ে এসে ওগুলো কিন্তু পালন করে। দেখো 19
পুষ্টি ভেষজ গাছের পাতা এরা ওষুধি হিসেবে ব্যবহার করে। তাহলে ভাবো, এরা তো পড়াশোনাও করেনি, কিছু জানেও না, তাহলে এদের দেখ কত বুদ্ধি, তাই না? আচ্ছা, এবার আসো লাস্ট পড়বো আমরা মৌমাছির বার্তা আদান। এটা বড় হয়ে আবার পড়বে, ভীষণ ইন্টারেস্টিং জিনিস। শিল্পাঞ্জি বলি। হ্যাঁ। হুম। না, ওষুধটার ওরকম কোনো নাম নেই। ওষুধটার ওরকম কোনো নাম নেই, ও হচ্ছে গাছে। হ্যাঁ হ্যাঁ, বলো। না, ওটা পরীক্ষায় দেবে না। ওরা হচ্ছে প্রায় 19টা ওষুধি গাছ ব্যবহার করে। ঠিক আছে, গাছের নামটা থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, ভেষজ উদ্ভিদ দিয়ে দেবে। ঠিক আছে, শিল্পাঞ্জির অভিযোজনগত যখন বৈশিষ্ট্য লিখতে দেবে তার মধ্যে দিয়ে দেবে। এই যে এখানে দেখো পয়েন্ট করে দেওয়াই আছে। ঠিক আছে, সমস্যা সমাধান, তারপরে হচ্ছে উইপোকার শিকার, তারপরে হচ্ছে দেখো বাদামের খোলা ভাঙা, তারপরে ভেষজ ওষুধি ব্যবহার, বিভিন্ন ভেষজ ঔষধি ব্যবহার করতে পারবে। জানে ধরো, দেখবে একটা জিনিস খেয়াল করে দেখেছো, কখনো বিড়াল কুকুর তো মাংসাশী প্রাণী, কখনো কখনো ঘাস খায় দেখেছো? ঘাস খেতে দেখেছো বিড়ালকে? দেখো নি, খেয়াল করবে আশেপাশে বিড়ালদের দেখে মাঝে মাঝে ওরা ঘাস খায়। তখন তো মনে হবে কি, বিড়ালটা কি পাগল হয়ে গেল, না খেতে পাচ্ছে না ঘাস খাচ্ছে? কুকুররাও খায় কেন বলো তো? ওদের পেটে যখন কৃমি হয়, মানে পরজীবী বাসা বাঁধে, ওরা বুঝতে পারে, তখন ওরা গিয়ে ঘাস খায়। তো শিল্পাঞ্জিরা আরো বেশি ভেষজ ওষুধের নাম কিন্তু জানে। আচ্ছা, এবার আমরা আসবো মৌমাছির বার্তা আদান প্রদান, মৌমাছির অভিযোজন। ঠিক আছে, দেখো, রানী মৌমাছি বাসায় থাকে এবং অনেক কর্মী মৌমাছিরা বাসায় পাহারা দেয়। ঠিক আছে, সবাই মিলে যদি চাক ছেড়ে চলে যায়, তাহলে অন্য প্রাণীরা আক্রমণ করবে, দিয়ে ওদের চাক টাক ভেঙে টুঙে নিয়ে চলে যাবে। তাহলে তো হবে না, ওদের তো পাহারায় থাকতে হবে। আবার তাহলে মধু কি করে সংগ্রহ করবে? তো একজনকে গিয়ে কাজটা করতে হবে, সবাই সবার কাজ করছে। তো ওদের এরকম মধুর যে বার্তা আদান প্রদানকারী মৌমাছি থাকে, সে ধরো দেখে আসলো, সে উড়ে যাচ্ছে, ও ওইখানে একটা বড় বাগান দেখেছি, ধরো এ দেখলো, দেখে চাকে ফিরে আসলো, তাহলে বলবে কি করে? ওরা কি কথা বলতে পারে? পারে কথা বলতে? শুনেছো কখনো মৌমাছির কথা? আচ্ছা, জুয়া বলছিল হ্যাঁ। আচ্ছা, ওরা কথা বলতে পারে না, তাহলে কিন্তু ওদের প্রসেস আছে, এবং ওদের ওই প্রসেস অঙ্কের ত্রিকোণমিতি থেকে উন্নত। উন্নত ত্রিকোণমিতি ওরাকে ব্যবহার করে ওরা। ঠিক আছে, দেখো ওরা কত উন্নত। এবার কি করছে দেখো, মৌমাছি একটি সামাজিক পতঙ্গ। মৌমাছিদের বার্তা আদান প্রদান অত্যন্ত উন্নত মানের প্রক্রিয়া। মূলত স্কাউট নামের কর্মী মৌমাছিরা খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে আসে, ফুল দেখে আসলো মৌচাকে ফিরে আসলো, এবং মহড়া প্রদর্শন করে, যাকে বলছে মৌ নৃত্য। যে ওরা একটা খাদ্যের সন্ধান পেলো বা ফুলের সন্ধান পেলো, সেই মৌচাকে এসে একটা নৃত্য প্রদর্শন করে, সেটার নাম হচ্ছে মৌ নৃত্য বা হচ্ছে মহড়া। ঠিক আছে, বিশেষ মহড়া। দেখো কি করছে, এই নৃত্যের প্রকৃতির উপর নির্ভর করে ফেরাজান নামক কর্মী মৌমাছিরা খাদ্য সংগ্রহ বের হয়। ও শুধু ওর কাজ হচ্ছে, স্কাউট নামক যে মৌমাছি, ওর কাজ হচ্ছে কোথায় ফুল আছে ঘুরে ঘুরে দেখে চলে এসে বলে দেওয়া, ওখানে কিন্তু ফুল আছে, এবার কি করে বলছে দেখো, কোন দিকে ফুল আছে, এখান থেকে কত কিলোমিটার দূরে, কত ডিগ্রি কোণে, সব ও বলে দেবে। দেখো, সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, এই যে দেখো সূর্য কোন দিকে আছে ওই সময়, এবার ও যদি এরকম একবার ঘুরে যায়, তাহলে বলা যাবে 1 কিমি। ঠিক আছে, খাদ্যের অবস্থান সূর্যের বিপরীত দিকে, তাহলে কিন্তু ও এরকম এদিক খাদ্যের অবস্থান যদি বিপরীতমুখী হয়, তাহলে কিন্তু এরকম ভাবে ঘুরবে। ঠিক আছে, বিপরীতমুখী হয়ে ঘুরবে। মানে ধরো এই দিকটাতে সূর্য আছে, ও যদি বিপরীতমুখী হয়ে ঘোরে, এটা তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট এমনি জেনে রাখো। সূর্য ওদিকে আছে, যদি বিপরীতমুখী হয়ে ঘোরে, তাহলে ওর বাকি যে মৌমাছিরা বুঝতে পারে ফুল ওদিকে আছে, তাহলে তখন তারা বুঝে যাবে আচ্ছা ওদিকে, তাহলে কত ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এবার দেখো 30 ডিগ্রি কোণে যদি থাকে, সেই রকম ভাবে ও ঘুরবে। ঠিক আছে, ফুল যদি 30 ডিগ্রি কোণে থাকে, দেখো সেই রকম ভাবে ও নৃত্যটা প্রদর্শন করবে, সেই রকম ভাবে ঘুরে যাবে ও। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে হবে কোথায় আজ
সূর্যের দিকে আছে? না, ও উল্টো দিকে ঘুরেছে, মানে সূর্যের বিপরীত দিকে আছে, উল্টো দিকটাতে আছে। ঠিক আছে, এবার যেরকম ভাবে ঘুরছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে, এটা তোমাদের এখন নেই। ত্রিকোণমিতির এটা কঠিন অঙ্ক, এটা তোমাদের নেই, আর মানে এটা মাথার মধ্যে হবে না। তো সেটা বুঝতে হবে যে কোন দিকে আছে, কত ডিগ্রি করে আছে, বাকি মৌমাছিটা যাবে ওখান থেকে গতি সংগ্রহ করে নিয়ে চলে আসবে। তো এক একজনের একটা কাজ আছে। ঠিক আছে। আচ্ছা, দেখো, মৌমাছিদের মৌলিত্ব থেকে ফ্রেজাররা 3 রকম তথ্য জানতে পারে। মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ কোন দিকে খাদ্য আছে। 2 নম্বর হচ্ছে খাদ্যের উৎসের দূরত্ব কত দূরে আছে। 3 নম্বর হচ্ছে খাদ্যের ঘ্রাণ। ঠিক আছে, খাদ্যের যে গন্ধটা, খাদ্যের উৎসের দূরত্ব অনুযায়ী স্কাউটদের এই দুই প্রকার মৌলিত্ব দেখায়। যেমন হচ্ছে খাদ্যের উৎস 50 থেকে 75 কিলোমিটার মধ্যে, তাহলে ওদের আলাদা রকম কিন্তু নৃত্য দেখা যায়। আর এই যে নৃত্যটা, এটাকেই বলছি আমরা মৌ নৃত্য বা ওয়াক্টাল নৃত্য। আচ্ছা, এটা সম্পর্কে আরো কিছু তথ্য আমরা পড়বো। দেখো, এটা তো বুঝতে পারলে যখনই যেই মৌমাছিরা খাদ্য খোঁজ, স্কাউটরা ওরা ফুলটা দেখে আসে, বাকি এদের এসে ওরা খোঁজ দেয়। ঠিক আছে, দেখো এখানে দেখো সূর্য আছে, ওই মৌমাছিটা গেল এরকম করে, যদি ঘুরে যায়, এরকম করে ঘুরে গেল, দেখো এই যে এখান থেকে ধরো এই ফুলটা আসছে, এখানে এরকম এরকম ঘুরে গিয়ে এরকম ঘুরলো, মানে হচ্ছে 1s, একবার এরকম এস, দেখো এই যে এটা এস এর মতো, একবার ঘুরলো মানে বোঝা যাবে 1 কিলোমিটার দূরে। এবার সোজা করে ঘুরলে বোঝা যাবে সূর্যের দিকে, উল্টো দিকে ঘুরলে বোঝা যাবে বিপরীত দিক, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এইটা তোমাদের পরীক্ষা আসে না, সোজা করে ঘুরলে কি হবে এইসব আসে, জাস্ট এইটাই আসে যে ওরা একটা নৃত্য প্রদর্শন করে, যে খাদ্যের সন্ধান পেলে, এটাকে বলছি ওয়াক্টেল নৃত্য। ঠিক আছে, মৌমাছি নৃত্য বা ওয়াক্টেল নৃত্য। তো তোমাদের পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। পরের দিন পুরো চ্যাপ্টার হোমওয়ার্ক করে জমা দেবে, এবং পুরো চ্যাপ্টার টেস্ট। ঠিক আছে, এবং পুরো ফুল সাজেশন চেক হবে। আচ্ছা, এবার খাতা চেক করবে। আচ্ছা, তো জুয়ার খাতা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অধিক হয়, এই ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। আচ্ছা, জুয়া খাতার মধ্যে মার্জিন কাটবে। আচ্ছা, কুয়াশার মধ্যে মৃত্তিকা। উদ্ভিদ চরিত্রের বংশানুসরণ। জীববর্ধন কত? তোমাদের ভয়েস গুলো অফ রেখে দাও। পারোনি? ল্যামার্কের সূত্রটা পারোনি? তাই তো, কই, কোনটা বলো? পড়েছো তো। আচ্ছা, এইটা হচ্ছে সমসমস্ত অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গের পার্থক্য, এটা পার্থক্য নয়, এটা হচ্ছে just বৈশিষ্ট্যের মতো লিখে রাখবে। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে, নিষ্ক্রিয় অঙ্গের বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ কি? এটা অব্যবহারের পর আর কাজে লাগে না, তাই তো? আচ্ছা, ওই ব্যক্তিদের জীবাশ্মের ভূমিকা, এইটা কি? এটা হচ্ছে ঘোড়ার অগ্রপত্তা লিখতে হবে, ঘোড়ার যে অগ্রপত্তা সেটা সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে, অপসারী এবং অভিসারী অভিব্যক্তি ওখানে রয়েছে, যদি না পাও আমাকে একটু বলবে, যেগুলো তুমি পাওনি সেগুলো একটা ছবি তুলে একটুখানি আমাকে দিয়ে দাও। ঠিক আছে, এখন ক্লাসটা করবো, সেগুলো আমাকে দিয়ে দাও। এখনো কমপ্লিট সবটা তো আজকে হলো, এই তো। চারটি বৈশিষ্ট্য ছিল, ঘোড়ার 4টে বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, ঘোড়ার অভিযোজনের যে 4টি বৈশিষ্ট্য, 4টি যে ঘোড়াগুলো আছে সেগুলো সবটাই লিখবে। এই যে ঘোড়ার অভিযোজনের বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য কই লিখেছো? এখানে তো শুধু ইউইপাসের কথা লিখেছো।
তাই না? অগ্রপদ লিখেছো, আছে। ও এই তো, এই যে ঘোড়ার অভিযোজনটা তুমি লিখেছো, দেখো এইটাই হচ্ছে জীবাশ্মের ভূমিকায় সেম উত্তর। ঠিক আছে, সেম উত্তর, কোনো আলাদা উত্তর নেই। তাহলে এটা লিখে রাখবে যে সেম উত্তর। ঠিক আছে, আচ্ছা, অভিযোজনের উদ্দেশ্যগুলি দেখো, এই যে আজকে পড়ালাম অভিযোজনের উদ্দেশ্যগুলো, তাই তো? বললে তো আজকে প্রথমে, বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেছিল, এটা নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তি সম্পর্ক। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তি সম্পর্কটা পারোনি? তাহলে এটা আমাকে ছবি তুলে দিয়ে দেবে। নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তি সম্পর্ক দেখবে দেওয়া আছে, আমি তবুও দিয়ে দেবো যদি না পাও খুঁজে। দেখো, নিষ্ক্রিয় অঙ্গ, যে অঙ্গটাকে ব্যবহার করা হচ্ছে না সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে সাপের ক্ষেত্রে, একদম প্রথম দিনে পড়েছিলাম সাপের ক্ষেত্রে, সাপের তার পা কোনো কাজে লাগে না, তাই কিন্তু সাপের পাটা অবলুপ্ত হয়ে গেছে, মানে সাপের ক্ষেত্রে অভিব্যক্তি ঘটেছে। ঠিক আছে, মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? মানুষের কক্সিস ব্যবহার না, অব্যবহারের ফলে মানুষের কক্সিস প্রয়োজনীয়তা হারিয়েছে, অবলুপ্ত, তাই কিন্তু কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। ঠিক আছে, দেখবে ওই পার্টটা দেওয়া আছে, আগের দিনই করিয়েছি এটা। তারপরে যদি তুমি না পাও আমাকে ছবি তুলে পাঠাবে। মরু অঞ্চলে গাছের পাতা কি ধরনের, এটা এখন আজকে হলো। ঠিক আছে, আজকে হলো। এবার লিখেও ফেলেছো? বাহ, আচ্ছা। এখানে তাহলে তুমি পয়েন্ট করবে কালো কালি দিয়ে, উটের লোহিত রক্তকণিকা গুলো আর গুলি অপেক্ষাকৃত বড়। ঠিক আছে, আকার বলে পয়েন্ট করবে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার, হ্যাঁ বৈশিষ্ট্য, ঠিক আছে, ঠিক আছে। তুমি লিখেও ফেলেছো ওই ব্যক্তি অভিযোজনের সম্পর্কে, যে আজকে বললাম ওই ব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক। ক্লিয়ার? ক্লিয়ার তো, দেখো তাহলে অধিকাংশ তো করাই হয়নি, তাহলে পরের দিন কমপ্লিট হবে তো? ঠিক আছে, ওই ব্যক্তিদের জীবাশ্মের ভূমিকা, ঘোড়ার যে জীবাশ্মগত পরিবর্তনগুলো আছে ওগুলো লিখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অভিসারী অপসারী। ঠিক আছে, ঘোড়ার, এই যে ঘোড়ার 4টি বৈশিষ্ট্য লিখেছো না তুমি, এটাই কিন্তু ওই ব্যক্তিদের জীবাশ্মের ভূমিকা। ওকে, তো এটা ওখানে লিখে রাখবে, অর করে নিয়ে পার্থক্যটা লিখেছো, এটা কিন্তু বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট হবে। ঠিক আছে, কারণ ভালো নাম্বার পেতে তোমার খাতায় দাগ কাটতে হবে, নিষ্ক্রিয় ব্যক্তিদের সম্পর্ক। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাকে পিডিএফ এর ওটা দিয়ে দেবো, আর আজকে কোশ্চেন তো তোমাদের ফুল সাজেশন পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে, ওটা প্রত্যেক কমপ্লিট করে ফেলবে। ক্লিয়ার? দিন টেস্ট নেবেন? হ্যাঁ, পরের দিন 4th চ্যাপ্টার পুরো টেস্ট আর খাতা জমা করবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টারের ফার্স্টে হোমওয়ার্ক করবে, খাতা কমপ্লিট করবে, তারপর নিজের খাতাটাকে পড়বে। ক্লিয়ার? তুমি বই দেখে লেখো যখন ম্যাম শর্ট, হ্যাঁ বলো। ম্যাম শর্ট লং সবগুলোই? যেগুলো কোশ্চেন আমি ম্যাম দিয়ে শুধু দিচ্ছি, শর্ট দেবেন? না না শর্টগুলো করবে না, শর্টগুলো আমি আলাদা করে করাবো। ঠিক আছে, হ্যাঁ শর্টগুলো ম্যাম। করবে না, বর্ডগুলো করবে উনি। ঠিক আছে, শর্টগুলো আমি দেবো, শর্ট এই যে আজকে বললাম আমরা, সেটা আবার দিয়ে দেবো, ওটা আমরা এক্সট্রা ক্লাসে পড়বো। ঠিক আছে, এই ক্লাসটাতে এক্সট্রা ক্লাস প্রচুর হবে। ঠিক আছে, ওটা আমরা ধরবো না, এক্সট্রা ক্লাস আমি আমার মতন করাবো। ঠিক আছে, নেক্সট দিন পুরো যে কোশ্চেনগুলো আছে বট কোশ্চেনগুলো সুন্দর করে করবে, আর কালো কালি দিয়ে পয়েন্ট করবে, নীল কালি দিয়ে লিখবে। আর কীভাবে লিখতে হবে সেই ভিডিওটা আমি তোমায় দিয়েছি তো, যে 2 নম্বরের কীরম লিখবে, 3 নম্বরের কীরম লিখবে, দেওয়া আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। ওইটার মতো করে লিখবে, তাহলে তোমার 1 নাম্বারও কাটবে না। তুমি যদি 100তে অ্যান্সার দিয়ে আসো, আমার সাজেশন 100% কমন থাকবে। তুমি যদি 100তে অ্যান্সার দিয়ে আসো, তোমার একটা দুটো কোশ্চেন 98-99 কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে খাতায় মার্জিন কেটে করবে, আর এইটা ফেয়ার খাতা করবে, মানে এই খাতাটা তুমি পরীক্ষার আগে পড়ে যাবে। ঠিক আছে, আমি যখন টেস্ট নেবো সেটা তুমি রাগ খাতায় দেবে। আর এইটা ফেয়ার খাতা করবে, মানে একটা ফেয়ার খাতা করবে যেটার মধ্যে তুমি সব লিখে নেবে, একটু মোটা দিকে করবে, আর বাদ বাকি কোশ্চেনগুলো আছে। ঠিক আছে।